দাঁতের সমস্যা সবসময় কিন্তু আমাদের মুখগহ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও প্রভাবিত করে। আর তাই আমাদের সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত। আমাদের দৈনন্দিন দাঁতের যত্ন কি করে আমাদের ছোট, ছোট ভুলগুলো বড় আকার ধারণ করতে পারে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের সামনে কি, কি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি সুপ্রস্মিতা। আর আজ আমরা আমাদের অনুষ্ঠানে যাকে আলোচনায় পেয়েছি তিনি হলেন ডক্টর অনির্বাণ চিরান, ডেন্টাল সার্জন এবং ইমপ্ল্যান্টোলজিস্ট। নমস্কার স্যার, বিটিভিতে পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে আমরা ওরাল হাইজিন বিষয়টা নিয়ে জানবো। আচ্ছা, ওরাল হাইজিন বলতে এটা হচ্ছে যে আমরা আমাদের যে মুখের ভিতরটা মিন্স এটাকে আমরা কি করে আমরা এটাকে মেনটেন করতে পারি। কারণ আমরা দৈনন্দিন জীবনে যা আমরা খাওয়া দাওয়া করছি, তো আমাদের কিন্তু শরীরে যত যত রকম জীবাণু আছে এর থেকে অনেক বেশি জীবাণু আমাদের মুখে থাকে। তো এইগুলি মুখের থেকে ট্রান্সফার হয় শরীরে নানান ইয়াতে। তো ওরাল হাইজিন মেনটেন হচ্ছে মিন্স কি করে আমরা ডে টু ডে লাইফে আমরা কি করে আমরা ওই জিনিসটাকে আমরা মেনটেন করে রাখবো, কি করে আমরা নিজেদের মুখের হাইজিনটাকে মুখের মানে স্বাস্থ্যটাকে আমরা কি করে ম্যানেজ করে রাখবো, ওইটাকেই মানে ওরাল হাইজিন মেনটেনেন্স বলে আর কি। আচ্ছা, ওরাল হাইজিন এবং সচেতনতা বা জনসচেতনতা এই সম্পর্কে কি বলবেন? জনসচেতনতা যেটা বলছেন, তো যেমন এটা আমি দেখেছি আমি তো প্র্যাকটিস করছি, এটা আমি আমার এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিংলি বলছি যে আমি দেখেছি যে যখন আমার এখানে কোনো পেশেন্ট আসে, তো আমি ওদেরকে সবসময় জিজ্ঞেস করি যে আপনারা ডেইলি কতবার ব্রাশ করেন। তো এটা আমার এখন ওদের সাথে আমার ইন্টারঅ্যাক্ট করতে করতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এটা আমার মাথার মধ্যে আগে থেকে থাকে যে না, ওরা আমাকে বলবে যে আমি দিনে একবারই ব্রাশ করি, তাও কখন জিজ্ঞেস করলে বলবে সকালে। তো এটার জন্য আমি ওদেরকে তখন বলি না, আপনার কিন্তু সকালে না, আপনার রাত্রেও খাবার পর ব্রাশ করতে লাগবে। আর রাত্রে খাওয়ার পর ব্রাশ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি সকালবেলা একটা এক্সাম্পল দিচ্ছি, যদি সকালবেলা কেউ ঘুম থেকে উঠে ব্রাশ করে বা দুপুরে খাওয়ার পর ব্রাশ করে, তারপর আবার ও সন্ধ্যের সময় খাবে, দেন আবার রাত্রে ডিনার করবে, দেন ও ঘুমিয়ে যাবে, দেন আবার এরপর দিন সকালবেলা উঠে তারপর আদার ঘুম থেকে উঠে ব্রাশ করবে বা আবার খেয়ে ব্রাশ করবে। তো এর মধ্যে একটা 24 আওয়ার্স একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো ওই 24 আওয়ার্স গ্যাপে কি হচ্ছে, এই যে যেমন আমরা একটা খাবার যেটা আমরা ঘরে রান্না করি বা বাইরে থেকে যেটাই হয়, এটা যদি আমরা একদিন এমনি রেখে দিই, এটা যদি হয় একটু ওয়েট থাকে আর কি, ভিজে, তাও কিছুক্ষণ পরে এটা নষ্ট হয়ে যায়, পচে যায়। সেম আমাদের মুখের ভিতরও খাবার খাচ্ছে, তো এটা আমাদের দাঁতের মাঝখানে আটকে থাকলে বা দাঁতে যদি কোনো হোল থাকে এটার মধ্যে আটকে থাকলে, তো এখানে গিয়েও খাবারটা নষ্ট হতে থাকে। তো এত যে গ্যাপটা পড়ে যাচ্ছে, এটার কারণে কি হয়, তখনই ওই খাবারটা পচে এখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, এই ব্যাকটেরিয়া গিয়ে দাঁতটাকে খেতে শুরু করে। তো এটার জন্যই বলা হয় যে এটলিস্ট দিনের বেলা না করলেও এটলিস্ট রাত্রেবেলা মাস্ট খাওয়ার পর ব্রাশ করা উচিত। আচ্ছা, আমাদের তো দাঁত মুখে বিভিন্ন ধরনেরই সংক্রমণ হয়, তো সেই সংক্রমণগুলো সম্পর্কে কি জানবো? দাঁতের সংক্রমণ তো বিভিন্ন রকম আছে, এর মধ্যে সবচেয়ে কমন এটা হচ্ছে ক্যারিজ, ডেন্টাল ক্যারিজ যেটাকে বলে, যেটা ম্যাক্সিমাম পপুলেশনের মধ্যে এই জিনিসটা দেখা যায়। যেটা হচ্ছে দাঁতের যে উপরের যে অংশটা আছে, এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এটাও অনেক কারণে হয়, বেশি মিষ্টি জিনিস খাওয়ার কারণে বা
সেটাই, যেমন রেগুলার ব্রাশ না করা, তারপর অনেক সময় বেশি চুকা জিনিস খাওয়া, হ্যাঁ টক জিনিস খাওয়ার কারণে হয়। তো এরপরে এই তো কেরিস হচ্ছে একটা কমন একটা ইনফেকশন। তারপরে এরপর আরো অনেক কিছু আছে, যেমন জিঞ্জিভাইটিস আছে, মারির ইনফেকশন আছে, খাওয়ার ডিপোজিট হয়ে তারপরে এটা থেকে মাড়িতে ইনফেকশন হয়ে যায়। তারপর প্রথম জিঞ্জিভাইটিস হয়, তারপর জিঞ্জিভাইটিস থেকে আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে তারপর পিরিয়ডন্টাইটিস হয়ে যায়। পিরিয়ডন্টাইটিস হলে কি হয়, তখন দাঁত আস্তে আস্তে নড়া স্টার্ট হয়ে যায়। তো এটাও আছে। তারপর আরো বিভিন্ন রকম আরো অনেক কিছু আছে, যেমন সিস্টও আছে। দাঁত একটা নষ্ট হয়ে থাকলে এটা যদি এটা যদি সময় মতো যদি এটাকে চিকিৎসা না করা হয়, এটা থেকে দাঁতের গুড়াতে ইনফেকশন হতে পারে, সিস্ট হতে পারে, সিস্টের থেকে এটা নানান আরো সিরিয়াস কন্ডিশনে এটা হয়ে যায়। তো অনেক বিভিন্ন রকম আরো অনেক কিছু আছে এটার মধ্যে ইনফেকশন গুলো। দাঁতের সংক্রমণ এবং চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে, তো এগুলো সম্পর্কে একটু বলবেন। ভুল ধারণা বলতে যেমন আজকালকার এখন এই যে জেনারেশনটা এত উন্নত হয়ে গেছে, চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়ে গেছে। আমরা কি আগে কি হতো, আগে দাঁত নষ্ট হয়ে গেলেই ডাক্তারই বলতো দাঁত ফেলে দিন, ঠিক আছে। কিন্তু এখন আমরা কি করি, দাঁত বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি। যেমন এটার জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট আছে। একটা দাঁত যেটা নাকি খুব সিভিয়ারলি ডিকে হয়ে গেছে, এটাকে আর কোনো ধরনের কোনো ফিলিং বা রেস্টোরেশন করে এটাকে বাঁচানো যাবে না। তো তখন আমরা এখন বলি যে আপনি ইচ্ছা করলে, আর পেশেন্টদের একটা মেন্টালিটি থাকে না দাঁত নষ্ট হয়ে গেছে ফেলে দিতে লাগবে। ইভেন কি আমার এখানে এমন পেশেন্ট এসেছে, বাচ্চা পেশেন্ট, ওরা ওরাল হাইজিন ঠিকভাবে মেনটেন রাখে না, তো যার জন্য ওদের দাঁত সময়ের আগেই নষ্ট হয়ে গেছে। তো দুধের দাঁত যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা না, ঠিক আছে, এটারও সেভ করার পদ্ধতি আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে পার্মানেন্ট দাঁতগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। তো ওই সময় আমি বলি যে দেখুন, যেহেতু বয়স কম আছে, তো এখন শুধু ফেলার দরকার নেই। তো তখন আমরা বলি, তখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা তখন বলি যে হ্যাঁ এটা করতে পারবেন, এটার জন্য ওই রুট ক্যানাল ট্রিটমেন্ট আছে, এটা করলে অ্যাটলিস্ট দাঁতটাকে বাঁচানো যাবে, এটা দিয়ে ও খাওয়া দাওয়া করতে হবে। কারণ একটা পার্মানেন্ট দাঁত যদি ফেলে দেওয়া হয় কম বয়সে, তাহলেও তো লাইফ টাইম আর এই দাঁত আর আসবে না ফিরে। তো সেটাই আর কি। তারপর আরেকটা হচ্ছে, আবার দাঁত ফেলার উপরও কিছু কিছু একটু সুপারস্টিশন আছে। যেমন কেউ না, অনেকজনই আমাকে এসে বলে যে এই দাঁত ফেলে দিলে চোখের ক্ষতি হতে পারে। অ্যাকচুয়ালি সেরকম কিছু না। অ্যাকচুয়ালি এই সেরকম দাঁতের সাথে চোখের সেরকম কোনো কানেকশন নেই। এখন দাঁত নষ্ট হয়ে গেলে তো সেটা যদি ফেলার মতো অবস্থায় তো ফেলতে লাগবে, সেটাই আর কি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতের কোনো সমস্যা হচ্ছে বা ইনফেকশন হয়েছে, তো আমরা ডাক্তারের সাথে কনসালটেশন না করি, নিজেরা ডাক্তারি করি আর কি। তো একদম, তো এটা সম্পর্কে একটু বলবেন। এটাও তো আরেকটা কমন জিনিস হয়ে গেছে এখন। অ্যাকচুয়ালি পেশেন্টরা ডাক্তারের থেকে বেশি ওদের নলেজটা, এখন ইন্টারনেটের যুগ, এআই চলে এসছে, এখন ফোনের মধ্যেই সব ওরা টাইপ করে বের করে নিচ্ছে, ইউটিউব দেখে এটা করে। তো এই তবে এটা এটা অ্যাকচুয়ালি ভালো না বলতে গেলে, কারণ এই এক একটা ইনফেকশনের জন্য কি অ্যান্টিবায়োটিক নিতে লাগবে বা কতদিনের জন্য নিতে লাগবে, সেটা একমাত্র একটা ডক্টরই সেটা বলতে পারবে। তো পেশেন্টরা কি করে, ওরা বাই চান্স একটা শরীর খারাপ হলো, সর্দি কাশি হলো বা দাঁতের ব্যথাই হলো, ওরা কি করে, ওরা ডাক্তারের কাছে যায় না, ওরা কি করে ডাইরেক্ট ওরা ফার্মাসিতে চলে যায়, গিয়ে ওদেরকে ওখানে বলে যে আমার দাঁত ব্যথা করছে, আমাকে ওষুধ দেন। তো অবভিয়াসলি ফার্মাসি ওদেরও তো ওদের তো কোনো ইয়া নেই, বিজনেস, তো ওরাও দিয়ে দেয়। কিন্তু ওরা তো জানে না যে এটা কতদিনের জন্য খেতে লাগবে। আমার কাছে এমন পেশেন্ট এসে বলে যে স্যার আমি তো অলরেডি এই অ্যান্টিবায়োটিকটা খেয়েছি। যখন আমি জিজ্ঞেস করি কদিন খেয়েছেন, একদিন খেয়েছি, দুদিন খেয়েছি, বাস শেষ। তো এইটা যে করছে, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো কিছু হচ্ছে না। আমাদের শরীরে
আমাদের শরীরে এই যে অ্যান্টিবায়োটিকটা যেটা, এটা যদি ঠিকভাবে যদি এটার কোর্সটা কমপ্লিট না করা হয় তাহলে আমাদের শরীরটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। মিনস নেক্সট টাইম থেকে যদি সেই অ্যান্টিবায়োটিকটা যদি আবার নেক্সট টাইম নেওয়া হয় তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা মানে শরীরের মধ্যে আর কাজই করবে না। যার জন্য এখনো এই জিনিসটা এখনো শুরু হয়ে গেছে, এখনো মানে স্পেশালি এই অ্যামক্সিসিলিন এই যে অ্যান্টিবায়োটিকটা এটা একদম কমন হয়ে গেছে এখন, মানে ঘরে ঘরে মনে হয় এই অ্যান্টিবায়োটিকটা থাকে। যার জন্য এখন যদি ডাক্তাররা যদি কোনো একটা ডেন্টাল ইনফেকশন, স্পেশালি ডেন্টাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিকটাই সরি এই অ্যামক্সিসিলিনটাই খুব মানে দেওয়া হয়, অ্যামক্সিসিলিন প্লাস ক্লেভোলিনিক অ্যাসিড। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যামক্সিসিলিনটা দেওয়ার পরও ইনফেকশনটা কমছে না, তার জন্য এখন অন্য অ্যান্টিবায়োটিক্স দেওয়া। এখন অ্যান্টিবায়োটিক্সের মতো বিভিন্ন রকম আছে তো, কিন্তু এই অ্যামক্সিসিলিনটা এত কমন হয়ে গেছে যে এখন মানে অ্যামক্সিসিলিনটা এখন মানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে একটা আমি দেখলাম একটা খবর, কৈলাস না কই জানি ছিল, এখানে এই একজন মানে ড্রাগ ইন্সপেক্টর ম্যাডাম, উনি এখানে একটা ওষুধ দোকানে গিয়ে মানে ওইখানে একটা লিফলেট একটা লাগাচ্ছেন যে উইদাউট প্রেসক্রিপশন এখন কোনো অ্যান্টিবায়োটিক্স মানে দেওয়া যাবে না। এই জিনিসটা খুবই ভালো, কারণ মানে না হলে কি হচ্ছে এই যে মানে অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি, মানে যে যখন খুশি তখন গিয়ে দোকান থেকে ফার্মাসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, ইচ্ছে মতো খাচ্ছে, সকালে খাচ্ছে বিকালে খাচ্ছে না, একদিন খাচ্ছে দুদিন খাচ্ছে, ডোজ হচ্ছে 5 দিনের বা 7 দিনের, ও একদিন দুদিন খেয়েই যখন ব্যথা বেদনা কমে যাচ্ছে বা শেষ। এবার তার জন্য কি হচ্ছে আস্তে আস্তে ওই শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটা হয়ে যাচ্ছে আর কি। তো এটাই আর কি একটা সমস্যা। তো এটা নিয়ে মানে যদি পাবলিক যদি একটা অ্যাওয়ারনেস হয়ে যায় তাহলে মানে খুবই ভালো হবে মানে সবার জন্য। একদম, এটা কিন্তু ঠিক। আমরা ইউটিউব দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা বিভিন্ন ভিডিওস পাই, ওইটা দেখে দেখে আমরা নিজেরা অনেক কিছু করি, কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের এড়িয়ে চলা উচিত। আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নেওয়া উচিত না, এটাই। আচ্ছা, দাঁতের যে কোনো সার্জারির ক্ষেত্রে কার্ডিয়াক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বা প্রেগনেন্ট মহিলা, তাদের ক্ষেত্রে মানে কি ধরনের কোনো সতর্কতার প্রয়োজন আছে? দেখুন, যেমন আমি আগে ডায়াবেটিকদের কথাই বলি, তো অ্যাকচুয়ালি শুধু দাঁতের না, যে কোনো সার্জারি যদি ডায়াবেটিক পেশেন্টটা যদি মানে টাইপ 2 বা টাইপ 3 হয় তাহলে ওদের প্রায়র কনসেন্ট লাগবে ডায়াবেটোলজিস্ট থেকে, ঠিক আছে। আর ওরা যদি আন্ডার মেডিকেশন থাকে, প্লাস ওরা যদি আমাদের কাছে আসে, তো আমরা ফার্স্ট তো আমরা ওদের হিস্ট্রিটা নিই। যদি হিস্ট্রিতে দেখে যে ওদের ডায়াবেটিস আছে, তো আমরা ওদেরকে জিজ্ঞেস করি যে আপনি মানে কোনো মেডিসিন নিচ্ছেন কিনা। যদি মেডিসিন নিচ্ছে, তারপর বিফোর প্রসিডিউর আমরা ওদের বলি আপনারা সুগার টেস্টটা করে নিয়ে আসুন। যদি রিপোর্ট যদি নর্মাল থাকে, দেন ইউ ক্যান গো ফর এনি প্রসিডিউর, এনি সার্জিক্যাল প্রসিডিউর, আদারওয়াইজ উই ক্যান ডু এনিথিং। বিকজ যদি এখন হয়তো বা আমরা মানে যদি বাই চান্স কোনো সার্জারি করেও ফেলি, পরে দিয়ে কিন্তু পেশেন্টকে সাফার করতে লাগবে। তো এটার জন্য মিনস আমরা আগে থেকেই অ্যাজ এ প্রিকশন এই জিনিসগুলো আমাদের মানতে লাগবে। আর কার্ডিয়াক পেশেন্টের, যেমন কার্ডিয়াক পেশেন্টরা যদি বাই চান্স ওদের কোনো মেডিকেল হিস্ট্রি থাকে, যেমন কোনো সময় কোনো ওদের মানে স্ট্রোক হয়েছে বা ওরা কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিতে আছে, যাদের স্ট্রোক হয় তাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, ওদেরকে ইকোস্প্রিন দেওয়া হয় যাতে রক্তটা যাতে একদম পাতলা হয়ে যায়, ইজিলি ফ্রি ফ্লো করতে পারে। তো ওই জিনিসটা কি হয়, ডিউরিং সার্জারি যদি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি নেওয়ার চলাকালীন যদি কোনো সার্জারি করা হয় তাহলে কি হয়, মানে এরপর যে মানে যে ব্লিডিং যে হতে থাকবে, এটাকে স্টপ করা যায় না। তো এর জন্য ওদেরকেও কি বলা হয় যে আপনারা এটলিস্ট যদি কোনো সার্জারি করতে মানে হয়, এর প্রায়র ওদের যে নিজেদের যে কার্ডিওলজিস্ট আছে ওদের সাথে কনসেন্ট নিয়ে যে হ্যাঁ ওরা সার্জারি করতে পারবে বা মানে ওরা মানে কোনো দাঁত মানে ফেলতে পারবে, সেরকম ভাবে যদি বলে তাহলে আমরা করি। না হলে আর ওদের ওই যে যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি নর্মালি ওদের 3 দিন বা 4 দিন আগে, দেন আফটার প্রসিডিউর 3 দিন পরে এরকম ভাবে বন্ধ রেখে তারপরেই করা হয় আর কি। আর প্রেগনেন্ট লেডি যেটা বলেন, ওদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা কোনো সার্জিক্যাল প্রসিডিউর আমরা মানে অ্যাভয়েড করি, ঠিক আছে। সেকেন্ড বা থার্ডে
ঠিক আছে এটা করা যায়, এটা মানে সেফ থাকে, বাট তারপর আমরা উইথ প্রিকশন নিয়ে আমরা মানে যা করার আমরা মানে করি আর কি। আমরা অনেক জায়গাতে মানে পড়ি, অনেক আর্টিকেল পড়ি, সোশ্যাল মিডিয়া বলুন, ইউটিউবে বলুন, হ্যাঁ আমরা দেখি যে টিথ রিপ্লেসমেন্ট করা হচ্ছে। তো এই যে মানে টিথ রিপ্লেসমেন্ট সম্পর্কে একটু জানবো আপনার কাছে। দেখুন, টিথ রিপ্লেসমেন্ট হচ্ছে এখন যদি কারোর মানে দাঁত মানে একটা পার্মানেন্ট দাঁত তোলা হয়েছে, পার্মানেন্ট হোক বা মানে দুধের দাঁতই হোক, এটা তোলা হয়েছে, এখন ওই জায়গাটা মিসিং আছে, তো ওর অনেক সময় বিভিন্ন রকম ফ্যাক্টরস থাকে, যেমন অ্যাস্থেটিক ফ্যাক্টরস থাকে, সামনের দাঁত ফেলে দিয়েছে, দেখতে বিশ্রী লাগছে, বাজে লাগছে দেখতে, হাসতে অসুবিধা হচ্ছে, ল্যাক অফ কনফিডেন্স ফর স্মাইলিং। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে সেম, মিনস যদি সামনে হয়তো অ্যাস্থেটিক্যালি দেখতে বাজে লাগে, বা পিছন যদি চাপার দাঁত হয় তাহলে খেতে অসুবিধা হচ্ছে, তখন আমরা সাজেস্ট করি যে আপনারা ইচ্ছে করলে রিপ্লেসমেন্ট করতে পারেন দাঁতে। তো এটার বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন একদম প্রাইমারি যেটা, এটা হচ্ছে ডেঞ্চার্স, যেটা আলগা মানে প্লাস্টিক মানে একটা থাকে অ্যাক্রাইলিকের, এটা মানে খুলতেও পারবে, লাগাতেও পারবে এটা। দেন এটার পর আছে ব্রিজ আছে, ফিক্স পার্শিয়াল ডেঞ্চার বলে এটাকে। আমরা যে আশেপাশের যে দাঁতগুলি আছে এগুলির সাহায্যে আমরা একটা মানে যে আশেপাশের দাঁতগুলি, এগুলি পিলারের মতো কাজ করে, তো এটার উপর আমরা একটা ব্রিজ বসিয়ে দিই আর কি, একটা মানে একটা দাঁতে একটা সেটের মতো, এটা গেছে। আর এখন যেটা সবচেয়ে লেটেস্ট যেটা চলছে, এটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস। এটা হচ্ছে আমাদের মানে মানে এই যেমন ব্রিজের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের আশেপাশের যে দাঁতগুলি, এগুলি তো ভালো দাঁত, এগুলিকে ইনভলভ করে এগুলিকে কেটে তারপর এগুলির উপর বসিয়ে দেওয়া হয়। তো ওই জিনিসটা ইমপ্লান্টের ক্ষেত্রে করতে লাগে না। ইমপ্লান্টটা হচ্ছে ডাইরেক্ট যেখানে নাকি দাঁত নেই এটার উপরেই একটা ওই আমাদের যে চোয়ালের হাড্ডিটা আছে এটার উপর ড্রিল করে একটা স্ক্রু বসিয়ে দেওয়া হয় টাইটেনিয়ামের, তারপর এটার মধ্যে পরে দিয়ে আফটার 2.5-3 মাস বা 3.5 মাস পর এটার উপরে একটা অ্যাপার্টমেন্ট বসিয়ে এটার উপরে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়, বাস। তাহলে মানে অন্যান্য দাঁতের উপর মানে কোনো প্রেশার হয় না। তো এটাই এখন লেটেস্ট চলছে, এটাকে ডেন্টাল ইমপ্লান্টস বলে আর কি এটাকে। বর্তমান সময়ে তো চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে, আধুনিক হয়েছে, আর সেম আমাদের মানে দন্ত চিকিৎসার ক্ষেত্রেও অনেকটাই উন্নত হয়েছে। তো এই আধুনিক চিকিৎসা ব্যবস্থাগুলো সম্পর্কে একটু জানবো। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বলতে তো মানে অ্যাকচুয়ালি চিকিৎসার পদ্ধতি তো আগের থেকে যা চলে আসছে সেটাই, কিন্তু এটার মধ্যে বিভিন্ন রকম এখন নতুনত্ব এসছে, নতুনত্ব মানে যেমন ডায়াগনোসিসের জন্য যে ইমেজিং টেকনোলজি, এগুলি এখন আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে। যেমন এই আগে যেমন মানুষের আইওপিআই ইউজ করতো, মানে ওই ছোট ছোট প্লেটের মধ্যে থাকতো এক্স রে, এগুলো এখন মানুষের আরবিজি ইউজ করে, রেডিও ভিশিওগ্রাফি। তারপর এটার পর এখন আরো অ্যাডভান্স এসছে, সিবিসিটি এসছে, কোন বিম সিটি স্ক্যান এসছে, এগুলি দিয়ে একদম পুরো 3D ইমেজিং হয়ে যায়। মিনস দাঁতের একটা দাঁতে যদি কোনো ইনফেকশন থাকে, এটার পুরো চারিদিকে 360 ডিগ্রি মানে 3D ভিউতে ওই জিনিসটা দেখা যাবে আর কি। তো ওইটা হলে কি হয়, মিনস মানে ট্রিটমেন্টের যে প্ল্যানিংটা আরো ভালোভাবে করা যায় কি মানে এইগুলির সাহায্যে। তো সেটা আর কি। তো এখন আরো ভবিষ্যতে আরো অনেক, তারপরে ইন্ট্রাওরাল স্ক্যানার চলে এসছে। আগে কিছু একটা মানে যদি কোনো একটা দাঁত বাঁধাবে বা কিছু একটা এটার জন্য দাঁতের ইমপ্রেশন নিতে লাগতো, কিন্তু এখন স্ক্যানার চলে এসছে, স্ক্যান করলেই ডাইরেক্ট মানে এই স্ক্যান কপিটা মানে ইয়াতে কোম্পানিতে বা যারা নাকি ম্যানুফ্যাকচার করে ওদেরকে পাঠালে বাস ওরা ওইখান থেকে দেখে ওরা ম্যানুফ্যাকচার করে পাঠিয়ে দেয়। তো এরকম বিভিন্ন রকম মানে পদ্ধতি মানে বিভিন্ন রকম মানে এসেছে বা আরো আসবে ভবিষ্যতে। তো সেটাই আর কি। আপনি তো একজন ডেন্টাল ইমপ্ল্যান্টোলজিস্ট, তো ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে মানে বিশেষভাবে কিছু বলতে চাইবেন কিনা? আচ্ছা, নিশ্চয়ই। ডেন্টাল ইমপ্লান্টটা হচ্ছে আমি যেটা বললাম তখন যে যে জায়গাতে নাকি একটা দাঁত মিসিং আছে ওইখানে একটা টাইটেনিয়ামের স্ক্রু একটা ড্রিল করে মানে এটাকে বসিয়ে দেওয়া হয়। তো এটাকে মানে এটার জন্য আলাদা ইয়ে আছে, আলাদা ইনস্ট্রুমেন্ট আছে এটার জন্য, এটাকে ফিজিও ডিসপেন্সার বলে, তারপর আলাদা সার্জিক্যাল কিট আছে। তো এটাকে ড্রিল করে তারপর এটার ভিতরে স্ক্রুটা মানে মানে ইয়া করে এটাকে ফিট করে তারপর এটাকে ছেড়ে দেওয়া হয়। অ্যাটলিস্ট 3-3.5 মাস মিনিমাম লাগে। তো এটাকে ওই যে স্ক্রুটা আছে এটা ওই আমাদের যে হাড্ডিটা আছে এটার সাথে মিশতে লাগে, এটাকে অসিও ইন্টিগ্রেশন বলে। তারপর যখন মিশে যায় তারপর এটার উপর এটাকে মানে উপরে একটা অ্যাপার্টমেন্ট বসিয়ে তারপরে
মানে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। তো ওই প্রসিডিউরটাকে মানে ডেন্টাল ইমপ্লান্ট বলে আর কি, ইমপ্লান্টেশন বলে আর কি এটাকে। তো এখন যে মানে লেটেস্ট যেটা এটি এখন এই চলছে আর কি এটা। আমাদের দর্শক বন্ধুদের কাছে আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, হ্যাঁ, তো মানে দর্শক বন্ধুদেরকে আপনি মানে কি মেসেজ দিতে চাইবেন? আমি এটাই বলতে চাইবো যে দাঁত মানে দাঁত কিন্তু আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান একটা জিনিস। দাঁত নেই তো মানে কি বলবো, মানে পুরো মানুষের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলুন বা মানে এই চলাফেরার ক্ষেত্রে বলুন, পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। তো মানে দাঁত থাকাকালীন এটাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করলে ভালো হয়, মানে যতটুকু ভালোভাবে এটাকে মেনটেন করা যায়, ওরাল হাইজিনটা মেনটেন করা যায়। তো মানে দাঁত ভালো থাকলেই শরীর ভালো থাকবে। আজকাল এটাও আমি শুনেছি যে মানে দাঁতের ইনফেকশনের থেকে নাকি কার্ডিয়াক প্রবলেমও হতে পারে। তো মানে যদি মানে ওই জিনিসটাকে যদি মেনটেন করা যায়, ওরাল হাইজিনটা যদি রেগুলার মেনটেন করা যায়, তাতে কি হবে, লাইফস্টাইলটাও চেঞ্জ হবে নিজের মানে সব দিক দিয়ে, মানে আপনি মেন্টাল কন্ডিশন বলুন, মানে সব দিক দিয়ে এটা মানে ভালো রাখবে আর কি জিনিসগুলিকে, এটাই একদম। আর তাছাড়া শারীরিক বলুন বা আমাদের মানে বাহ্যিক সৌন্দর্যের কথাও যদি বলি, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু দাঁত একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পার্সোনালিটির অনেকটাই ডিপেন্ড করে আমাদের দাঁতের উপরে। তো আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে স্যারকে আমরা পেয়েছি। স্যার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্যার তুলে ধরেছেন। তো আমরা আশা করব যে আমাদের এই আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন, কারণ আমাদের এই আয়োজন আপনাদের জন্য। তো আমি অবশ্যই আশা করব যে এই তথ্যগুলো আপনাদের সুন্দর সুস্থ দাঁত বজায় রাখার ক্ষেত্রে অনেকটাই সহযোগী হবে। তো সময়ের দাবি আমাদের মেনে নিতেই হবে। আজকের মতো আমাদের ডাক্তারের সাথে সরাসরি আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সময় দেখা হবে আরো নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আলোচনায়। আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।